অনেক অপেক্ষার পরে কাজল দেবগন ও রণিত রায় অভিনীত মা মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে রাত জেগে মুভির এক্সপ্লেইন নিয়ে আসি আর তোমরা অনেকে লাইক না দিয়েই পালিয়ে যাও, এতে কিন্তু খুব খারাপ লাগে। তো প্লিজ একটা লাইক করে দিও, কোনো স্পয়লার না দিয়ে আর একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় ওয়েস্ট বেঙ্গলের চন্দ্রপুরের রাজবাড়িতে উৎসবের ধুম পড়েছে। আজকে কালী পুজো, আর এই দিনে রানীর বাচ্চাও হবে। এতে উৎসবের আমেজ যেন অনেক গুণে বেড়ে গেছে। এই রাজবাড়িতে কালী পুজো হওয়ার একটা পরম্পরা আছে। যে বছর কালী কারো স্বপ্নে দেখা দেয় শুধুমাত্র সেই বছরই পুজোটা হয়, আর যিনি স্বপ্নে দেখে তিনিই পুজোর সকল কার্যক্রম সম্পন্ন করেন। এবার এক মেয়েই স্বপ্নটা দেখেছে যে রাজার নাকি পুত্র সন্তান হবে। এটা স্বয়ং কালী ওকে এসে জানিয়ে গিয়েছিল, তাও আবার কালী পুজোর দিনেই। উৎসব চলতে থাকলে হঠাৎই একজন এসে রাজাকে জানায় তার পুত্র সন্তান হয়েছে। এতে রাজা তো অনেক খুশি, কিন্তু যখন বলে যমজ সন্তান হবে তখন রাজার হাসিটা ম্লান হয়ে যায়। এই ব্যাপারটা পূজারী মেয়েটাকে জানালে সেও খুশি এবং বেজার একসাথেই হয়। কিছুক্ষণ পরেই আবার খবর আসে দ্বিতীয় সন্তানটি মেয়ে হয়েছে। এতে পুরো উৎসব যেন একদম শেষ হয়ে যায়, কারো মুখে আর কোনো রকমের কোনো হাসিই নেই। তখন রাজা সেখানে গিয়ে ছেলেটার নামকরণ করে শুভঙ্কর, আর মেয়েটাকে নিয়ে বের হতে থাকে। এই ব্যাপারটা দেখে রানী তো অনেক কাকুতি মিনতি করছিল, কিন্তু কেন নিয়ে যাচ্ছে এই বাচ্চা মেয়েটিকে। সবাই মিলে চলে আসে একটা বটগাছের নিচে, সেখানে বাচ্চাটাকে রাখে। আর ওই পূজারী মেয়েটার হাতে একটা তলোয়ার, নিষ্পাপ মেয়েটাকে বলি দিবে আজকে। কিন্তু কেন এই নিষ্পাপ মেয়েটা কি বা দোষ করেছে সেটা একটু পরেই জানতে পারবে। কিছুক্ষণের মধ্যেই কাজ সম্পূর্ণ হয়ে যায়। এরপর কেটে যায় অনেক বছর। এরকমই একটা পেইন্টিং থেকে গল্প বলছিল একটা মহিলা, ওনার নাম আম্বিকা। বাচ্চারা গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনছিল। গল্পটা শেষ হলে সেখানে আম্বিকার স্বামীও চলে আসে, ওনার নাম শুভঙ্কর। তাদের ফুটফুট একটা মেয়ে বাচ্চাও আছে, ওর নাম সোয়াতি। ওদের তিনজনের খুব সুখী একটা পরিবার। খাবার খাওয়ার সময় সোয়াতি বাবা মার কাছে বায়না ধরে যে তাদের গ্রামের বাড়িতে যাবে, কিন্তু কেন জানি সেখানে একদমই যেতে চায় না শুভঙ্কর এবং আম্বিকা। এজন্য মেয়েকে বিভিন্ন বাহানা দিয়ে মানিয়ে নেয়। রাত্রেবেলা আম্বিকা বলে, আর কতদিন মেয়ে থেকে ওই কাহিনীটা লুকিয়ে রাখবো আমরা, আমার মনে হয় ওকে বলে দেওয়া উচিত। কিন্তু শুভঙ্করের মতে সোয়াতি এখনো ছোট, ওকে কাহিনীটা বললে বিশ্বাস করতে পারবে না। আর কিছুদিন যাক, তারপরে সবকিছু খুলে বলা যাবে ওকে। কিছুক্ষণ পরেই শুভঙ্করের ফোনের গ্রাম থেকে একটা কল আসে, জানতে পারে ওর বাবা মারা গেছে। তখন তাড়াহুড়ো করে ব্যাগপত্র গুছিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় শুভঙ্কর। সকালবেলা সোয়াতি জানতে চায় বাবা কোথায়। তখন আম্বিকা প্রথমে বলতে চায় না ওকে, পরে ওর জোরাজোরিতে বলতে বাধ্য হয় আম্বিকা, তোমার দাদা ভাই মারা গেছে, সেখানেই গেছে তোমার বাবা। এই কথাটা শুনে তো অনেক মন খারাপ করে সোয়াতি, কারণ আজকের আগে সে জানতোই না যে তার দাদাও বেঁচে আছে, আর হয়তোবা দাদাও জানতো না ওর ব্যাপারে। এদিকে শুভঙ্কর গ্রামের বাড়িতে সে বাবার শেষ কার্য সম্পন্ন করে। সেদিন বিকেল বেলাতেই সে আবার শহরের উদ্দেশ্যে রওনা দিবে। তখন ওর সাথে দেখা করতে আসে ওর চাচাতো ভাই জয়দেব। সে শুভঙ্করকে অন্তত আজকের রাতটা থেকে যেতে বলে, কিন্তু শুভঙ্কর এখানে আর এক মুহূর্ত থাকবে না। দাদা, আমি এই বাড়িটা বিক্রি করে দিতে চাই, এখানে থাকার আমার কোনো রকমের কোনো ইচ্ছাই নেই। তবে জয়দেব ওকে বারবার বলে যে তোর বাবার জমিদারি এখন তো তোর, এজন্য আমি মনে করি তোর এখানে থাকাই উচিত। কিন্তু কোনোভাবেই এখানে থাকবে না শুভঙ্কর। এটার মূল কারণে বাড়িটা হলো অভিশপ্ত। ওই যে সিনেমার শুরুতে যে কাহিনীটা দেখানো হয়েছিল সেটাই বাড়িরই, আর শুভঙ্করের যমজ বোনকে জন্মের দিনই মেরে ফেলা হয়েছিল। এজন্য সে কোনোভাবেই এখানে থাকবে না। তারপর জয়দেবকে বিদায় জানিয়ে তাড়াহুড়া করে যেতে থাকলে একটা শিকড়ে পা বেঁধে পড়ে যায় শুভঙ্কর। ওর স্যান্ডেলের তলায় খানিকটা শিকড় আটকেও যায়, কিন্তু সেটা খেয়াল করে না শুভঙ্কর। তারপর সন্ধ্যাবেলাতেই শহরের পথে যাত্রা করে শুভঙ্কর। অন্যদিকে দেখা যায় আম্বিকা তার মেয়ের আইপ্যাডটা ঘাটাঘাটি করার সময় দেখতে পায় একটা বট গাছের ছবি। এই বট গাছটা তো শুভঙ্করের গ্রামের বাড়ির, সেই গাছটা তো সোয়াতি কখনো দেখেও নি, তাহলে সেই ছবিটা সে কিভাবে আঁকলো? ঠিক তখনই আম্বিকা কল দেয় শুভঙ্করকে আর জানায় এই ব্যাপারটা, সাথে সেই ছবিটাও সেন্ড করে। ওই সময় শুভঙ্কর রাস্তার পাশে গাড়িটা দাঁড় করিয়ে কথা বলছিল আম্বিকার সাথে। ছবিটা দেখে অবাক হয়ে যায় শুভঙ্কর, এই ছবিটা তাদের মেয়ে কিভাবে আঁকলো? এখন আবার গাড়িটা স্টার্ট করে চলে যাবে সে। ঠিক তখনই শুভঙ্কর খেয়াল করে দেখতে পায় গাড়ির চারদিকে গাছের শিকড় একদম ছেয়ে গেছে, এমনকি গাড়ির ভেতরেও চলে এসেছে শিকড়গুলো। যদিও শুভঙ্কর সিগারেট খাচ্ছিল, তবুও এইসব কিছু ঘটছিল। কিছুক্ষণের মধ্যেই পুরো গাড়ি ছেয়ে যায় শিকড়ে, আর আচমকায় ভেতরে আগুন ধরে মারা যায় শুভঙ্কর। ওর বাড়িতে শোকের ছায়া নেমে আসে। সবকিছু পর্যবেক্ষণ করার পরে পুলিশ ধারণা করছে যে হয়তোবা ওর সিগারেট থেকে আগুনটা লেগেছিল, তবে আসল সত্যটা তো কেউই জানে না। অনেকেই এসেছিল শুভঙ্করের শেষ কার্যে। গ্রাম থেকে শুভঙ্করের চাচাতো ভাই জয়দেব এসেছিল, সে আবার তাদের গ্রামের পঞ্চায়েত। মা ও মেয়েকে অনেক করে সান্ত্বনা দেয় সবাই। এভাবেই দিন কাটতে থাকে।
আস্তে আস্তে সবকিছু আবার স্বাভাবিক হতে শুরু করেছে। একজন মারা গেলে তো জীবন আর থেমে থাকবে না, কষ্ট তো হবেই, কিন্তু আস্তে আস্তে সেটাও কমতে থাকে। এভাবেই কেটে যায় প্রায় 3টি মাস। এখন আম্বি ও সোয়াতি মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। এমনই একদিন ওর ফোনে একটা কল আসে। গ্রাম থেকে শুভঙ্করের চাচাতো ভাই জয়দেব কল দিয়েছিল। শুভঙ্কর যেদিন গ্রামে এসেছিল তখন বাড়িটা বিক্রি করতে চাইছিল। ওর শেষ ইচ্ছা পূরণ করার জন্য হলেও বাড়িটা বিক্রি করা প্রয়োজন। তো আমি একটা ব্রোকার ধরেছি, আগামী পরশুদিন সে আসবে বাড়িটা দেখতে। যদি তুমি আসো তাহলে খুবই ভালো হতো। তখন আম্বিকা জানায় যে আমি আসবো। রাত্রের বেলাতেই সোয়াতিকে তার এক আন্টির কাছে 2 দিনের জন্য থাকতে বলে আম্বিকা। জরুরি একটা কাজে তার গ্রামে যেতে হবে, কিন্তু সোয়াতি জিদ ধরে বসে যে আমিও যাব। আম্বিকা তাকে কোনোভাবেই নিয়ে যেতে চায় না, কিন্তু সোয়াতিও নাসরবান্দা, এমন জিদ ধরে বসে যে মা আর ওকে না করতেই পারে না। পরদিন সকালবেলা মা ও মেয়ে বের হয়ে পড়ে চন্দ্রপুরের উদ্দেশ্যে। কয়েক ঘন্টার জার্নি শেষে এসে পৌঁছে রাজবাড়িতে। এখানে আসতে একটা মেয়ে গাড়ির নিচে পড়তে থাকে। ওর নাম দীপিকা। তখনই তার মা এবং বাবাও চলে আসে, মা নন্দিনী এবং বাবা বিকাশ। এখন এরাই বাড়িটার কেয়ারটেকার। তারপর একে অপরের সাথে সবাই পরিচিত হয়। বাড়িটা দেখে আম্বিকা ও সোয়াতি দুজনেরই অনেক পছন্দ হয়। ওদের আশেপাশে যখনই থাকতো তখন কেন জানি নন্দিনী সবসময় ভয়ে ভয়ে থাকতো। এক পর্যায়ে সে বিকাশকে জিজ্ঞেস করে শুভঙ্কর তার মেয়ে হয়েছিল। তখন বিকাশ বলে যে হ্যাঁ, আসলে এই পরিবারে মেয়ে হলে আগে তাদেরকে মেরে ফেলা হতো, তারা নাকি অভিশপ্ত। এজন্যই নন্দিনী সবসময় ওদের আশেপাশে ভয়ে ভয়ে থাকতো। রাত্রেবেলাতে খাবার খায় ওরা। খাবারটা খুবই পছন্দ হয় ওদের দুজনেরই। গত 40 বছর ধরে বিকাশের বাবা এই বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিল। 2-3 বছর হলে তিনি একটু অসুস্থ হয়ে পড়ায় এখন তার ছেলে বিকাশের দায়িত্বটা পালন করছে। তারপর পরে আম্বিকা যায় বিকাশের বাবার সাথে দেখা করার জন্য। যদিও উনি অসুস্থ, তারপরে ওনাকে ধন্যবাদ দিতে চায় গত 40 বছর তাদের সেবা করার জন্য। তার ঘরে গিয়ে দেখতে পায় বিকাশের বাবা পাগল প্রায় অবস্থায় পড়ে আছে। ওনাকে ধন্যবাদ দেয় আম্বিকা, সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু তিনি কোনো কথারই উত্তর দেন না। তবে সোয়াতির দেখে কেমন যিনি অবাক চোখে তাকিয়ে থাকে বিকাশের বাবা। সেখান থেকে তার সাথে কথা শেষ করে যখন বাইরে যাচ্ছিল তখন ঘর থেকে বিকাশের বাবা বের হয়ে আসে আর সোয়াতিকে উদ্দেশ্য করে এটা ওটা বলতে শুরু করে। এখানে নাকি তার আসা ঠিক হয়নি। তবে বিকাশ বাবাকে থামায় এবং বলে যে ওর বয়স হয়েছে, তো আর মাথায় একটু সমস্যা, সেই জন্য এইসব আবোল তাবোল কথা বলছে। উনি গত 3 বছর ধরে কারোর সাথেই কথা বলেন, আজকে হঠাৎ করে কি হলো বুঝতে পারছি না। বিকাশের বাবার এমন ব্যবহারে আম্বিকা ও সোয়াতি দুজনে অনেক ভয় পেয়ে যায়। তবে যখন জানতে পারে যে ওনার মানসিক সমস্যা আছে তখন ওরা খুব একটা ভয় পায় না। রাত্রেবেলাতে সোয়াতি এবং আম্বিকা ঘুমিয়েছিল। ঠিক তখনই দেখা যায় আইপ্যাডটা খোলা অবস্থায় এবং সেটাতে ওই বটগাছের ছবি বের হয়ে আসে। ঠিক তখনই দেখা যায় জানালা দিয়ে 2 জন মানুষকে, কিন্তু তাদের চেহারাটা একদমই মানুষের মতো ছিল না। দেখে এমনটা মনে হচ্ছিল যেন ভূত চলে এসেছে। পরদিন সকালবেলাতে জয়দেব একটা ব্রোকারকে সাথে নিয়ে চলে আসে আম্বিকার সাথে কথা বলে দেওয়ার জন্য। ব্রোকারটা তো এখানে এসেই বলতে থাকে এই বাড়ি তো অভিশপ্ত, আশেপাশের 10 গ্রামের মানুষ সবাই জানে এই ব্যাপারটা, এজন্য বাড়ি বিক্রি করা খুব একটা সহজ ব্যাপার হবে না। বেশি দাম তো দূরের কথা, কেউ তো এই বাড়ি নিয়ে কোনো ডিলই করতে চায় না। ব্রোকারের মুখে এমন কথা শুনে অনেক রেগে যায় জয়দেব আর বলতে থাকে কি রে, আমার সাথে তোর যখন কথা হয়েছিল তুই তো তখন এমন কিছুই বলিসনি, এখন কি তাহলে তুই দাম কমানোর জন্য সব আজে বাজে কথা বলছিস? এটা বলেই ওকে দূর দূর করে তাড়িয়ে দেয় জয়দেব। পরে আম্বিকাকে বলে বৌমা তুমি ওসব কিছু নিয়ে চিন্তা করো না তো, আমি ঠিক কোনো একটা ব্যবস্থা করেই ফেলবো। আরও অন্য সব ব্রোকারদের সাথে আমি কথা বলবো। শুভঙ্করের শেষ ইচ্ছে ছিল এই বাড়িটা বিক্রি করা, তোর শেষ ইচ্ছা আমি পূরণ করেই ছাড়বো। ব্রোকারটার মুখে এসব কথা শুনে আম্বিকার মনে একটু খটকা বাঁধে। যদিও সে বাড়ির কাহিনীটা জানতো, তবে এই কাহিনীটা সত্য কি মিথ্যা সেটা সম্পর্কে ওর খটকা ছিল। তবে ব্রোকারটার কথা শুনে ওর মনে প্রশ্ন জাগে। অন্যদিকে দেখা যায় সোয়াতি আর দীপিকা এখন খুব ভালো বন্ধু হয়ে গেছে। তখন সোয়াতি দীপিকাকে তার আইপ্যাডটা দেখাচ্ছিল। সে যেসব ছবি এঁকেছিল এবং ক্যাপচার করেছিল সবগুলোই দেখাচ্ছিল ওকে। তারপর স্ক্রল করতে করতে এক পর্যায়ে সেই বট গাছের ছবিটা বের হয়ে যায়। ওই ছবিটা দেখা মাত্রই দীপিকা চিনে ফেলে আর বলে এই ছবি তুমি কোথায় পেলে? এটা তো এই বাড়িরই বট গাছের একটা ছবি। তবে ছবিটা সোয়াতি যে কবে এঁকেছিল সে নিজেও জানে না। এই ছবি সম্পর্কে কোনো মেমোরি ওর মাথায় নেই। দীপিকার মুখে অমন কথা শুনে সোয়াতি বলে প্লিজ তুমি কি ওই গাছটার কাছে আমাকে একবার নিয়ে যাবে? কিন্তু দীপিকা কোনো মতেই রাজি হয় না। সাথে বলে ওই গাছটায় দৈত্য বাস করে। এই ব্যাপারটা আশেপাশের 10 গ্রামের মানুষ সবাই জানে। আর আমার মা আমাকে বারণ করেছে ওই গাছের আশেপাশেও যেতে, আর যদি আমি তোমাকে নিয়ে যাই তাহলে আমাকে অনেক বকা দিবে মা। কিন্তু সোয়াতিও তো নাসরবান্দা, সে দীপিকাকে বলতে থাকে কোনো সমস্যা নেই, আমরা তো চুপি চুপি যাব, কেউ জানতে পারবে না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দীপিকা বলে যে ঠিক আছে, কিন্তু কাউকে কিন্তু বলা যাবে না। সোয়াতিও রাজি হয়ে যায়। তারপর পরে ওরা যেতে থাকে ওই গাছটার দিকে। বাড়ির এই দিকটা পরিত্যক্ত,
এদিকে দিনের বেলাতেও কেউই আসে না। অনেকক্ষণ হাঁটার পর একটা জায়গায় এসে দীপিকা থেমে যায় আর বলে, আমি আর সামনে যেতে পারবো না। যদি আরেকটু সামনে যাই তাহলে ওই বটগাছে থাকা দৈত্যটা আমাকেও দেখে ফেলবে। মা সবসময় এমনটাই বলে। তো তোমার যদি দেখার ইচ্ছে হয় তাহলে তুমি আগে এগিয়ে ওই দিক দিকে তাকাও, তাহলেই দেখতে পাবে গাছটা। আর অন্য কোনো উপায় না থাকায় সোয়াতিও চলে আসে সেখানে আর দেখতে পায় ওই গাছটা। ওর আইপ্যাডের ছবিটা যেমন ছিল এই গাছটাও ঠিক তেমনই। ওই বট গাছের ওই দিক থেকে মনে হচ্ছিল কিছু একটা ওদের দুজনকে ফলো করছে, কিন্তু কি যে ফলো করছে সেটা আর দেখা যায় না। ওরা দুজনে অনেকক্ষণ এখানেই থাকে। অন্যদিকে দেখা যায় আম্বিকা এবং নন্দিনী কোথাও খুঁজে পাচ্ছিল না ওদের মেয়েদেরকে। তারপর খুঁজতে খুঁজতে আম্বিকা প্রথমে চলে আসে এই জায়গায়। এসে দেখতে পায় ওরা দুজনে এখানেই দাঁড়িয়ে আছে। তারপর ওদের নিয়ে যখন বাহিরের দিকে যাচ্ছিল ঠিক তখনই সেখানে চলে আসে নন্দিনী আর দীপিকাকে অনেক করে গালিগালাজ করতে থাকে। তোকে আমি কতবার বারণ করেছি এখানে আসার জন্য, তারপরেও তুই কেন এসেছিস এখানে? তখন দীপিকা বলে যে, মা আমি এখানে আসতে চাইনি, সোয়াতি দিদি আমাকে এখানে নিয়ে এসেছে আর আমি ওই গাছের আশেপাশেও যাইনি। তারপর পরে দীপিকা বলে ওঠে, মা আমার পেট ব্যথা করছে। নন্দিনী কিছুই বুঝে উঠতে পারছিল না যে হলোটা কি। তখনই আম্বিকা খেয়াল করে দেখতে পায় ওর জামাতে একটু রক্ত ভরে আসে। এটাতে আম্বিকা বুঝে যায় যে দীপিকা বড় হয়ে গেছে, মানে ওর পিরিয়ড শুরু হয়ে গেছে। এই কথাটা শুনে তো নন্দিনী আরো ভয় পেয়ে যায় আর সেখান থেকে তাড়াহুড়ো করে দীপিকাকে নিয়ে চলে আসে। এরপর আম্বিকা সোয়াতিকে বলতে থাকে, তুমি যখন বড় হবে সেটা আমরা সেলিব্রেট করব। এতে সোয়াতিও অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে। তখন নন্দিনী দীপিকাকে একটা ঘরের মধ্যে এনে বসিয়ে রেখে বলে যে, তুই এখানে থাক, আমি আসছি। যাওয়ার সময় দরজাটা বাহির থেকে লাগিয়ে দিয়ে যায় দীপিকা। দীপিকার পেটের মধ্যে অনেক ব্যথা হচ্ছিল, সে পেট ধরে নিয়ে শুয়ে থাকে। ঠিক তখনই কিছু একটা আওয়াজ শুনতে পায় দীপিকা। তারপর জানালার দিকে তাকালে যেটা দেখতে পায় সেটা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না দীপিকা। দেখতে পায় অনেকগুলো গাছের শিকড় একত্রিত হয়ে একটা মানুষের মতো অবয়ব হয়ে গেল। তারপর সেই গাছের শিকড়গুলো জানালার ভেতর দিয়ে ঘরের ভেতরে ঢুকতে শুরু করে। এই ব্যাপারটায় অনেক ভয় পেয়ে যায় দীপিকা, সাথে অনেক চিল্লাচিল্লিও করতে থাকে, কিন্তু কেউই ওর কথা শুনতে পাচ্ছিল না, কারণ এই বাড়িতে তো আর রুমে কমতি নেই। দীপিকা একদম কোনার একটা রুমে ছিল। আস্তে আস্তে পুরো রুমই ভরে যায় শিকড়গুলো দিয়ে। এক পর্যায়ে সেগুলো মিলে ধরে ফেলে দীপিকাকে। সে অনেক চিল্লাচিল্লি করতে থাকলেও লাভ তেমন একটা হয় না। সেই শিকড়গুলো থেকে হওয়া অবয়বটা দীপিকাকে নিয়ে জানালা দিয়ে বের হয়ে যায়। ঠিক তখনই নন্দিনী সেখানে চলে আসে। এসে দেখতে পায় রুমের অনেক বাজে অবস্থা হয়ে গেছে আর জানালার গ্রিলটা ফাঁক করা, কিন্তু কোথাও খুঁজে পায় না দীপিকাকে। এটাতে অনেক ভয় পেয়ে যায় নন্দিনী। তারপর গিয়ে চিল্লাচিল্লি করে বলতে থাকে সব দোষ সোয়াতির, কারণ সেই দীপিকাকে জোর করেছিল ওই বটগাছটার কাছে যাওয়ার জন্য। হয়তো বা ওই দৈত্যটা দীপিকাকে দেখে ফেলেছে, এই জন্যই আজকে ওকে নিয়ে গেছে। যদিও সোয়াতি ছিল তার মালিকের মেয়ে, তারপরেও সে বলতে একটুও দ্বিধাবোধ করছিল না, কারণ তার নিজের মেয়েকে হারিয়ে ফেলেছে সে। পুরো মহল্লায় দুঃখের মহলে ছেয়ে যায়। তারপর পরই জয়দেব চলে আসে পুলিশ সাথে করে নিয়ে। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এই খবরটা পেয়ে গ্রামের সবাই চলে আসে সেখানে আর বলাবলি করতে থাকে। দীপিকা নিখোঁজ হওয়ার জন্য সোয়াতি দায়ী। গ্রামের মানুষেরা মনে করে এই পরিবারের মেয়েরা সবাই অভিশপ্ত, আর ঠিক এই কারণেই অনেক আগেই পরিবারে কোনো মেয়ে জন্ম নিলে তাকে আগেই মেরে ফেলা হতো। নন্দিনীও এমনটাই মনে করে এবং দোষারোপ করতে থাকে সোয়াতিকেই। গ্রামবাসী যখন এমন কথাবার্তা বলছিল তখন ওদের উপর অনেক ক্ষেপে যায় জয়দেব আর তাদেরকে চুপ থাকতে বলে, কিন্তু আম্বিকাকেও তো ব্যাপারটা জানতে হবে। তখন সেখানে থাকা সবাই বলে যে এই গ্রামে গত 3 মাসে 15 থেকে 20টা মেয়ে নিখোঁজ হয়েছিল, আর সেটা শুরু হয়েছিল এই পরিবারের 2জন ছেলে মানুষ মারা যাওয়ার পর থেকে। এখন তো এই জমিদার পরিবারের কোনো ছেলে মানুষই জীবিত নেই, এই জন্যই মনে হয় এসব কিছু ঘটছে। ওদের মুখে এমন কথা শুনে অনেক রেগে যায় আম্বিকা। গ্রামবাসী তো এটাও বলে যে দীপিকাকে ওই জঙ্গলে নিয়ে গেছে একটা দৈত্য। তখনই আম্বিকা বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আপনারা যদি এটাই ভাবেন যে দীপিকাকে দৈত্য ওই জঙ্গলটায় নিয়ে গেছে, তাহলে আমি ওকে খুঁজতে যাবো ওই জঙ্গলটায়। সোয়াতি আমার কাছে যেমন, দীপিকাও আমার কাছে ঠিক তেমনই। মায়ের কাছে কোনো মেয়ে পাওয়ার হয় না। সাথে আম্বিকা আরও জানতে পারে যে যে মেয়েগুলো নিখোঁজ হয়েছিল সেই মেয়েগুলো নিখোঁজ হওয়ার 4-5 দিন পরেই আবার ঘরে ফিরে আসে। তবে এইসবের কিছু তোয়াক্কা না করে এক মেয়ের বাবা গিয়েছিল তার মেয়েটাকে খুঁজতে। 4-5 দিন পর তার মেয়ে তো ফিরে এসেছে, কিন্তু বাবা এখন পর্যন্ত ফেরেনি ঘরে। এই জন্য আম্বিকাকে সেই জঙ্গলে যেতে বারণ করে সবাই। কিন্তু আম্বিকাও নাসরবান্দা, সে একবার যেটা বলেছে সেটা করেই ছাড়বে। ওর সাথে অন্য কেউই আর যেতে রাজি হয় না। তখন পুলিশ অফিসারটা বলে, ঠিক আছে আমি যাব আপনার সাথে। তারপর পুলিশ অফিসার এবং আম্বিকা দুজনে মিলে যায় সেই জঙ্গলের দিকে। ভেতরে গিয়ে ওদের দুজনেরই কেমন যেন একটা বাজে ফিলিংস হচ্ছিল। এখানে কিছু একটা তো আছে, এটা বুঝতে পারে ওরা। দীপিকাকে খুঁজতে খুঁজতে ওরা দুজনই 2 দিকে চলে যায়। এক পর্যায়ে আম্বিকা খেয়াল করে দেখে যে একটা গাছের মধ্যে দীপিকা। আস্তে আস্তে যখন সেই দিকে এগিয়ে যায়, গিয়ে দেখতে পায় যে ওখানে আর দীপিকা নেই। এই জঙ্গলটার মধ্যে কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছিল না আম্বিকা।
আর পাশ থেকে ওর সবকিছু লক্ষ্য করছিল একটা অবয়ব। এভাবেই কেটে যায় অনেকক্ষণ। প্রচুর খোঁজাখুঁজি করেও কোনোভাবেই পায় না দীপিকাকে। এক পর্যায়ে পুলিশ অফিসার বুঝতে পারে যে আম্বিকাকে সে হারিয়ে ফেলেছে। তখন খুঁজতে খুঁজতে চলে আসে আম্বিকার কাছে। তারপর পরে ওরা দুজনেই বাইরে চলে আসে সেই জঙ্গলটা থেকে। সেখান থেকে রুমে আসার পরে আম্বিকা দেখতে পায় সোয়াতি অনেক আপসেট হয়ে আছে। তখন সে মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, তুমি একটা কথা বলো তো, এখানে সবাই বলা বলি করছিল যে এখানে নাকি রক্তবীজের কাহিনীটা সত্য, মানে তুমি যে কাহিনীটা গল্প করতে আমাদেরকে। তখন মা বলতে থাকে, চন্দ্রপুরের মানুষেরা বিশ্বাস করে রক্তবীজের কাহিনীটা সত্য। ওই রাক্ষসের সাথে ভালো শক্তির ফাইট হয়েছিল আর সেটাতে মারা গিয়েছিল রক্তবীজ। কিন্তু ওর একটা ক্ষমতা ছিল যে যেখানে ওর রক্ত পড়বে সেখান থেকে একটা নতুন রাক্ষস পয়দা হবে। তোর রক্ত চন্দ্রপুরেই পড়েছিল আর সেখান থেকে আরেক রাক্ষস আমসাজার জন্ম হয়েছিল। ওই সময়টাই গ্রামের অনেক যুবতী মেয়েকেই ধরে নিয়ে যেত এই আমসাজা, কারণ সে চাইছিল তার বংশটাকে সামনে আগাতে। কিন্তু ওই মেয়েগুলোর শক্তি একদমই নিতে পারত না। কত মেয়ে যে মারা গেছে তার কোনো ঠিকানাই নেই। গোটা এলাকায় দুঃখর মহলে সেয়ে গিয়েছিল। ঠিক তখনই কালিমার এক ভক্ত তার থেকে সাহায্য চায়। তখন কালীর মূর্তি থেকে এক ফোঁটা রক্ত এসে পড়ে সেই ভক্তর চোখে। এতে সে অনেক শক্তিশালী হয়ে যায়, এমনকি সে আমসাজাকে হারানোর মতো শক্তি পেয়ে যায়। কিন্তু হঠাৎ করে আমসাজা গায়েব হয়ে গিয়েছিল। সবাই তো ধরেই নিয়েছিল যে হয়তোবা আমসাজা মারা গেছে, কিন্তু আসলে সে তখনও মারা যায়নি। ওই ভক্তের যখন একটা বাচ্চা হয় তখন তার ভিতরে চলে যায় কালীর পাওয়ারটা, আর সেই মেয়েটা যখন যুবতী হয়ে ওঠে তখন ওকে ধরে নিয়ে যায় আমসাজা। তারপর যখন সে বাড়িতে ফিরে আসে তখন দেখা যায় ওর পেটে আমসাজার বাচ্চা বড় হচ্ছিল। এটাতে কি করবে ওরা কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন ওই মেয়েটার বাবা একটা কঠিন সিদ্ধান্ত নেয় আর নিজের মেয়েকেই বলি দিয়ে দেয়। এতে করে সেই যাত্রায় তো বেঁচে যায় এই গ্রামের মানুষ, কিন্তু সেই রক্ত তারপর থেকে প্রবাহিত হতো পরবর্তী জেনারেশনে। আর কালিমা সেই ভক্তের বংশ অন্য কারো না, তোমার বাবা শুভঙ্করের। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে তোমার মধ্যে আছে সেই শক্তি। এই জন্যই গ্রামের লোকজন তোমাকে নিয়ে ওসব কথা বলছিল। তবে তোমার বাবা এসব কাহিনী বিশ্বাস করতো না। এজন্য যখন তোমার দাদা ভাই তোমাকে দেখতে এসেছিল তখন ওনাকে বলা হয়েছিল যে আমি মৃত বাচ্চা জন্ম দিয়েছি, কারণ সে যদি জানতে পারতো যে আমার মেয়ে হয়েছিল, মানে তুমি হয়েছো, তাহলে তোমাকে হয়তো মেরে ফেলতো। এই কথাটা শুনে অনেক কষ্ট পেয়ে যায় সোয়াতি। তারপরে মা ওকে অনেক করে সান্ত্বনা দেয়। অন্যদিকে দেখা যায় দীপিকাকে ওই জঙ্গলের মধ্যে। কিছুক্ষণের মধ্যে ওর সামনে চলে আসে ওই দৈত্যটা। তারপর ওকে টাচ করতেই কেমন যেন ওর চেহারাটা বদলে যায়। এদিকে দেখা যায় পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল সেই সব মেয়েদেরকে যাদেরকে তুলে নিয়ে গেছিল ওই দৈত্যটা। পুলিশ অফিসারের সাথে জয়দেব এবং আম্বিকাও ছিল। প্রায় সবগুলো মেয়ের সাথে কথা বললে ওটা এমন কিছুই পায় না পুলিশ। তাদের সাথে কি ঘটেছিল কারো কিছুই মনে নেই। সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে আম্বিকা। বাড়িতে এসে কোথাও তার মেয়েকে খুঁজে পাচ্ছিল না। তারপর এক পর্যায়ে বিকাশের বাবার রুমে ওকে দেখতে পায়। সেখানে বিকাশের বাবার সাথে সোয়াতি খুব সুন্দরভাবেই গল্প করছিল। তারপর আম্বিকা যখন সোয়াতিকে নিয়ে চলে যাচ্ছিল তখন ওকে একটা কাগজ ধরিয়ে দেয় বৃদ্ধ লোকটা, আর বলে এটা তোমারই প্রাপ্য। সেই কাগজটা নিয়ে এসে আম্বিকা পড়তে শুরু করে। ওখানে লেখাটা ছিল অনেকটা এমন, দৈত্য যখন তার মহাপাপের মায়া ছড়াবে, মেয়েদের অশ্রু রক্ত হয়ে মাটিতে মিশে যাবে, তখন মায়ের খর্গ হবে ভরদান, মেয়েদের রক্ত তখন হবে সেই দৈত্যের বলিদান। আম্বিকা যখন ওই স্ক্রলের লেখাগুলো পড়ে শেষ করে তখন ওর সামনে চলে আসে শুভঙ্কর, এবং এই কথাগুলো সেও আবার রিপিট করে। তারপর পরে সে দেখতে পায় কালীকে। এটা দেখে তো অবাক হয়ে যায় আম্বিকা। পরদিন সকালবেলা আম্বিকা এই ব্যাপারগুলো জানায় বিকাশকে, আর কালী মন্দিরের চাবিটাও চায়। এই কালী মন্দিরটা গত 40 বছর ধরে বন্ধ হয়ে রয়েছে। ওই যে সিনেমার শুরুতেই বলেছিলাম না, যদি কেউ কালীকে স্বপ্ন দেখে তবেই এখানে কালী পূজা হয়। তো গত 40 বছরও কেউ কালীকে স্বপ্নে দেখেনি, এর জন্য এখানে আর পূজাও হয়নি। আম্বিকা যেহেতু কালীকে স্বপ্নে দেখেছে এর জন্য খোলা হয় মন্দির। গ্রামের সবাই সেখানে আসে এবং ভক্তি করতে শুরু করে। ঠিক তখনই দেখা যায় দীপিকাও বাড়িতে ফিরে এসেছে। এতে সবাই মনে করে যে হয়তো বা এটা কোনো শুভ সংবাদ, পরশুদিনই হবে কালীর পুজো। দীপিকা ফিরে আসাতে সবাই অনেক খুশি। পরদিন সকালবেলাতে দীপিকা সহ বাকি সকল মেয়েদেরকে নিয়ে আসা হয় হাসপাতালে। তখন ডাক্তাররা টেস্ট করে বলে সবকিছু ঠিক আছে, কেউ ওদের সাথে কোনো খারাপ কিছু করেনি। কিন্তু এখানে ঝামেলার ব্যাপার একটাই, যে ওদের সবারই পিরিয়ড বন্ধ হয়ে গেছে। তো ওখানে আসলে কি ঘটেছে এটা আমি সঠিকভাবে বলতে পারছি না, কারণ এটা চিকিৎসা বিজ্ঞানে কোনো থিওরিই নেই। এক দুজনের হলে তো হতো, কিন্তু সবারই তো সেম কাহিনী। সেদিন রাত্রেবেলাতেই সোয়াতি মাকে বলতে থাকে, মা আমার পেট অনেক ব্যথা করছে। কিন্তু আম্বিকা মনে করে যে হয়তো বা গ্যাস হয়েছে বা কোনো একটা অন্য ঝামেলা। এই জন্য ওকে বলে দেয় যে তুমি ঘুমাও, সকালবেলা ঠিক হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় দীপিকা ঘুম থেকে উঠে বাইরে যায়। উপরের দোতলার দিকে উঠতে থাকে দীপিকা। ঠিক তখনই পেছন থেকে ওর দাদু চলে আসে এবং বারণ করতে থাকে উপরে ওঠার জন্য, কিন্তু ওর কোনো কথাই শুনছিল না দীপিকা।
তবে দাদু ও নাসরবান্দা বারবারই ওকে বারণ করেই যাচ্ছিল। তখনই দেখা যায় দীপিকার ভয়ঙ্কর রূপ। ওকে দেখে মানুষ বলে মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল যেন সে একজন ভূত। তারপর পরই দাদুর ঘাড় মোড়কে মেরে ফেলে দীপিকা আর উঠে যায় দোতলায়, গিয়ে আস্তে আস্তে ডাক দেয় সোয়াতিকে। তখন সোয়াতি ওর মাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই বাধা দেয় দীপিকা আর বলে, তোমার আম্মুকে বললে তোমাকে যেতে দেবে না, এখন আমরা সবাই মিলে একটু খেলবো। তারপরে ওকে নিয়ে যেতে থাকে। দেখা যায় অনেকগুলো মেয়ে। প্রথমে ওদেরকে মানুষ বলে মনে হলো, পরে দেখা যায় ওরা সবাই ভূত। সোয়াতিকে ওরা সবাই মিলে নিয়ে যেতে থাকে ওই জঙ্গলটার দিকে। ঠিক ওই সময় আচমকাই জাগনা পেয়ে যায় আম্বিকা আর দেখতে পায় সোয়াতি তার বিছানায় নেই, আর বিছানায় একটু রক্ত পড়ে আসে। আসলে সোয়াতিও বড় হয়ে গেছে, মানে ওর পিরিয়ড শুরু হয়ে গেছে। তারপর পরে আম্বিকা ওকে খুঁজতে শুরু করে দেয়। সেখান থেকে আম্বিকা সোজা চলে আসে ওই জঙ্গলটার ঢোকার দরজায়, গিয়ে দেখতে পায় সোয়াতিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই মেয়েগুলো। মাকড়সার মতো দেওয়াল বেয়ে উপরে উঠে যায় ওরা। তারপর জঙ্গলের মধ্যে ঢুকতে যাবে, ঠিক তখনই সেখানে পৌঁছে যায় আম্বিকা। দেখতে পায় ওখানে পাগল টাইপের একটা মহিলাকেও। আম্বিকা মনে করেছে যে ইনিও হয়তো বা ওদের মতোই একজন। তারপর সেখান থেকে সারিয়ে নিয়ে চলে আসে রুমে। এটাতে অনেক ভয় পেয়ে যায় আম্বিকা আর সোয়াতি দুজনেই। এই জন্য আজকে রাতে তারা এই জায়গা ছেড়ে চলে যাবে, আর এক মুহূর্তেও এখানে থাকবে না ওরা। তখন জয়দেব এসে বলতে থাকে যে তোমরা যদি চলে যাও তাহলে কালকে কালী পুজো কে করবে, আর যদি কালী পুজো না হয় তাহলে তো অনর্থ হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা। ওরা মামে ওই সময় বের হয়ে পড়ে গাড়ি নিয়ে। রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার সময় সোয়াতির পেটের অবস্থা খুবই বাজে হতে থাকে। প্রথমবারের মতো পিরিয়ড হয়েছে, তো এর জন্যই এমন অবস্থা। ওরা অনেকটা পথ চলে আসার পরে হঠাৎ করে ওদের গাড়ি অ্যাটাক করতে শুরু করে সেই বাচ্চাগুলো। অনেকগুলো বাচ্চা দিয়ে গাড়ির পুরো পাশগুলো ছেয়ে যায়। তারপর কাঁচগুলো ভাঙতে শুরু করে, আর সেদিক দিয়ে সোয়াতিকে ধরে টানতে থাকে। ওকে প্রায় অর্ধেকটা বের করেই ফেলেছিল। ঠিক তখনই গাড়িতে হার্ট ব্রেক করে আম্বিয়া। এটাতে সেই বাচ্চাগুলো ছিটকে গিয়ে পাশেই পড়ে। কিন্তু এ যাত্রায় মনে হচ্ছে না ওদের রক্ষা হবে। সবাই মিলে ওদের গাড়িটা উঁচু করে ধরে। তারপর সোয়াতিকে সেখান থেকে বের করে নেয় আর আম্বিয়াকে ছুঁড়ে মারে। আম্বিয়ার মাথায় অনেক আঘাত পায়, কিন্তু তখন ওর জ্ঞান হারায়নি। দেখতে পায় বাচ্চাদের লিডারকে। আসলে সবকিছুর পেছনে রয়েছে জয়দেব। তারপর জয়দেব সোয়াতিকে ধরে নিয়েই চলে যায়। এই ব্যাপারটায় অবাক হয়ে যায় আম্বিয়া। আর পাশেই একটা গাছের আড়াল থেকে এই ব্যাপারগুলো দেখছিল ওই বৃদ্ধ মহিলাটা। পরদিন সকালবেলাতেই পুলিশের কাছে সব বাচ্চার বাবা মারা চলে আসে। গত রাত থেকে ওদের কারো বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে পুলিশ বুঝতে পারে কোনো একটা তো ঝামেলা আছেই। সাথে এটাও জানতে পারে যে জয়দেবও গতকাল থেকে নিখোঁজ। তখন গাড়ি করে থানায় ফেরার সময় পুলিশ তার মাথায় ঢুকে জয়দেবের সম্পর্কে। ওর সব কর্মকাণ্ডগুলো বিশ্লেষণ করে পুলিশ বুঝে যায় যে পিছনে হয়তোবা জয়দেবেরই হাত আছে। তারপর সে তার ফোর্স নিয়ে চলে আসে ওই জঙ্গলে। অন্যদিকে দেখা যায় আম্বিকার জ্ঞান ফিরে পায়। ওর পাশেই দেখতে পায় সেই বৃদ্ধ মহিলাটাকে। ওনাকে তো আগেও একবার দেখেছিল আম্বিকা, আর আম্বিকা ভেবেছিল যে হয়তো ওই বৃদ্ধ মহিলাটা ওই বাচ্চাগুলোর সাথেই কাজ করে, এই জন্য গিয়ে ওকে জাপটে ধরে। তখন বৃদ্ধা বলে, আমি তোমার শত্রু নই, আমি সেদিন ওখানে গিয়েছিলাম তোমার মেয়েকে বাঁচানোর জন্য, আর জয়দেব তোমার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে। আসলে এখানে মূল শয়তান ওই জয়দেবী। 40 বছর আগের কি একটা কাহিনী তুই শুনেছিস? শুভঙ্করের সাথে যে যমজ মেয়েটি হয়েছিল ওকে একজন মেরেছিল। আসলে বাচ্চাটাকে মারার কথা ছিল আমার, কারণ সেবার কালীমাতা আমার স্বপ্নেই দেখা দিয়েছিল, আর পুজোটাও আমিই করেছিলাম। কিন্তু বাচ্চাটাকে যখন আমি মারতে যাই তখন আর কোনোভাবেই মারতে পারি না। ঠিক সেই সময় ওখানে চলে আসে জয়দেব, আর আমার হাত থেকে তরোয়ালটা নিয়ে মেরে ফেলে সেই বাচ্চাটাকে। তার কিছুদিন পরে জোর করে আমার সাথে খারাপ কাজ করে এবং আমাকে গ্রাম থেকে বের করে দেয় মিথ্যা অপবাদ দিয়ে। জয়দেবকে হারানোর একটাই উপায়, সেটা হচ্ছে কালী পুজো করা। অন্যদিকে দেখা যায় পুলিশের অফিসাররা জঙ্গলে খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে খুঁজে পায় জয়দেবকে। আমি জানি যে তুই আসল কালপ্রিট, তখন কি কি করেছিস সত্যি সত্যি বল। তখন জয়দেব বলে, আপনার এতদিন সময় লাগলো স্যার। এটা বলেই জয়দেব ট্রান্সফর্ম হয়। অদ্ভুত দেখতে একটা দৈত্যতে পরিণত হয় জয়দেব। সেদিন সন্ধ্যাবেলাতেই শুরু হয়ে যায় কালী পুজো। এখানে কার্যক্রম করতে করতে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় আম্বিকা, আর গিয়ে পড়ে কালীর মূর্তির পায়ের কাছে। ঠিক তখনই সে দেখতে পায় তাকে কেউ একজন ওঠায় এবং তার মাথায় একটু রক্ত লাগিয়ে দেয়। আসলে এটা ছিল কালীমা নিজেই। এটাতে অনেক শক্তি পেয়ে যায় আম্বিকা। তারপর কালীমা তার অস্ত্রটা নিয়ে চলে আসে জঙ্গলে আর খুঁজতে শুরু করে জয়দেবকে। কিছুক্ষণের মধ্যে সে পেয়েও যায় ওকে। তখন জয়দেব বলে, তোকে পাঠিয়েছে তো মা, সে আসেনি কেন? আর তুই তো আমাকে ছুঁতেও পারবি না, মারা তো দূরের কথা। এটা বলার সাথে সাথেই বাচ্চাগুলো এক এক করে ধরতে থাকে আম্বিকাকে। বাচ্চাদের তো সে কিছুই করতে পারছিল না, কারণ তারা এখনো জীবিতই ছিল। তখন একটা বাচ্চার মাথায় হাত দেয় আম্বিকা। দেখতে পায় আস্তে আস্তে বাচ্চাটা সুস্থ হয়ে যাচ্ছে। ওভাবে অনেকক্ষণ হাতটা রাখার পরে পুরোপুরি সুস্থ হয়ে যায় মেয়েটা এবং অজ্ঞান হয়ে পড়ে যায়।
তারপরে অমন এক এক করে সব বাচ্চাগুলোকে সুস্থ করে ফেলে অম্বিকা। এরপর শুরু হয়ে যায় জয়দেবের সাথে ফাইট। অম্বিকা কোনোভাবেই জয়দেবের সাথে পেরে উঠছিল না। জয়দেব ছিল ওর থেকে অনেক গুণ বেশি শক্তিশালী। এক পর্যায়ে অম্বিকার 4 হাত পায়ে ভেঙে ফেলে জয়দেব। তারপর ওর ঘাড় মোটকে নিচে মাটিতে ফেলে দেয়। অম্বিকা কি মারা গেছে সেটা একটু পরেই জানতে পারবে। এদিকে একটা রিচুয়াল করতে থাকে দৈত্যটা। আসলে সোয়াতির পেটে নিজের বংশধর দেওয়ার জন্য এই রিচুয়ালটা করছিল দৈত্যটা। কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায় রিচুয়াল। অন্যদিকে দেখা যায় অম্বিকার শরীর থেকে এক ফোঁটা রক্ত গিয়ে মাটিতে পড়ে। তারপর পরই ওর মধ্যে কালীর পুরো পাওয়ার চলে আসে। তখন সে জয়দেবকে ধরে মারতে শুরু করে। এবার আর জয়দেব কিছুতেই পেরে উঠছিল না অম্বিকার সাথে। চোখের পলকে ওকে মেরে ফেলে অম্বিকা। তারপর সোয়াতি এবং বাকি বাচ্চাদেরকে নিয়ে জঙ্গল থেকে বের হয়ে আসে। বাচ্চাগুলোর বাবা মা তো অনেক খুশি হয়ে যায় ওদের বাচ্চাগুলোকে কাছে পেয়ে। কিন্তু সোয়াতির পেটে তো দৈত্যের বাচ্চা, ওকে এখন বলি দিতে হবে, এমনটাই বৃদ্ধ মহিলাটাও বলে। সাথে গ্রামের সবাই মিলে অনেক করে কাকুতি মিনতি করতে থাকে অম্বিকার কাছে। সোয়াতি যদি বেঁচে থাকে তাহলে ওই দৈত্যটাও বেঁচে যাবে। এর জন্য অম্বিকা সিদ্ধান্ত নেয় যে সে নিজেই মেরে ফেলবে ওর মেয়েকে। তারপর তরলটা উপরে ওঠায়। ঠিক তখনই দেখা যায় মাটির নিচ থেকে অনেকগুলো বাচ্চার অবয়ব উপরে উঠতে থাকে। অম্বিকা তরলটা প্রায় চালিয়ে দিয়েছিল। ঠিক তখনই ওকে থামায় বৃদ্ধ মহিলাটা আর বলে, আমাদের ভুল হয়ে গেছে, এখন আর সোয়াতির পেটে ওই দৈত্যের বাচ্চাটি নেই, বেঁচে গেছে সোয়াতি। পুরো গ্রামকে দৈত্যর হাত থেকে বাঁচিয়ে দিল অম্বিকা এবং তার মেয়ে। এতে সবাই অনেক খুশি। অন্যদিকে দেখা যায় ওই জঙ্গলটা সবকিছু পুরো ছারখার হয়ে গেছে আর সেখানে চলে এসেছে অজানা একটা লোক। ওর কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে ও আরেক শয়তান। সে বলতে থাকে, তুমি খারাপকে মেরে যদি মনে করছো আমাকে চিরতরে শেষ করে ফেলেছো তাহলে তুমি ভুল মনে করছো। এই পৃথিবীতে যতদিন মানুষ আছে ততদিন আমার মতো শয়তানও থাকবে। আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।